বর্তমান বিশ্বে আমরা একটি ভয়াবহ অভূতপূর্ব রকমের পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছি, যা কোনো যুদ্ধের থেকে কোনো অংশে কম। কেননা ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড ডিসঅর্ডার, কোলেস্টেরলের প্রবলেম, লিভার ডিজিজ, হার্ট ডিজিজের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আমাদেরকে প্রতিদিন এমনভাবে গ্রাস করে চলেছে যেন এটি একদম মুড়ি জলের মতো সামান্য একটি বিষয়। ডায়াবেটিস হয়েছে, স্বাভাবিক ব্যাপার। প্রেশার রয়েছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আসলে আপনারা কি জানেন যে এগুলি কত ভয়ঙ্কর একটি তথ্য? দর্শকবৃন্দ, আপনারা শুধু ইন্টারনেটে একবার সার্চ করে দেখুন যে রিস্ক ফ্যাক্টর কতটা। আপনারা নিজে দেখে ঘাবড়ে যাবেন, ভয় পেয়ে যাবেন যে কত ভয়াবহ এই সমস্ত রোগ। এখন রিসেন্টলি জানা গেছে যে ভারতীয় যে আমাদের জনবসতি রয়েছে তার মধ্যে প্রচুর মানুষ রয়েছে যারা লিভার ডিজিজে আক্রান্ত, যার মধ্যে ফ্যাটি লিভারের পরিমাণ খুব বেশি। আগে হয়তো ভাবা হতো যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অ্যালকোহল খেলে তখন ফ্যাটি লিভারের প্রবলেম বেশি হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমস্ত ফ্যাটি লিভারের পেশেন্ট আমরা পাই তার মধ্যে প্রায় 80% নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ মদ্যপান না করেও শুধুমাত্র লাইফস্টাইল বা খাদ্যের প্রবলেমের কারণে তাদের কিন্তু ফ্যাটি লিভার রোগ হয়েছে। অনেকেই হয়তো ভাববেন যে ঠিক আছে, এগুলো তো কম বেশি সবারই রয়েছে, আমারও কি আছে। কিন্তু বন্ধুরা, এর যে কত বড় গ্লোবাল ইম্প্যাক্ট আমাদের দেশে, আমাদের পুরো বিশ্বে পড়ছে তার কিছুটা পরিসংখ্যান আপনাদেরকে জানি। রিসেন্টলি 2025 স্টাডিতে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের সবাইকে জানিয়েছে যে আমাদের সবার যে গড় আয়ু ধরা ছিল 60 বছর, সেটি 1.8 অর্থাৎ প্রায় 2 বছর কমে গিয়েছে। অর্থাৎ এখন আমাদের গড় আয়ু মাত্র 58 বছরে দাঁড়িয়েছে। এটি সব থেকে বড় ডাউনফল এই লম্বা সময়ের মধ্যে। গত 100-200 বছরের মধ্যে এত বড় একসঙ্গে যে এই 2-1 বছরের মধ্যে কমে যাবে এটা ভাবা যায়। এমনকি এই আশঙ্কাও নেওয়া হচ্ছে খুব শীঘ্রই এটি 55 তারপর 50 আস্তে আস্তে কমবে। এমনকি আপনারা হয়তো শুনে থাকবেন অনেক বড় বড় সেলিব্রিটি, এমনকি অনেক অ্যাথলিটদের মধ্যেও খুব অল্প বয়সে হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যাচ্ছে। কোলেস্টেরল, লিভার ডিজিজ, হার্ট ডিজিজের প্রবণতা বেড়েই চলেছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, আজ থেকে 200 বছর আগে, তারও আগে এই MRI, সিটি স্ক্যান, USG এই ধরনের টেস্ট কি ছিল? এগুলো কি করা যেত? তারপরেও কিন্তু তাদের গড় আয়ু অনেক বেশি ছিল। তারা কিন্তু আমাদের থেকেও ছিলেন অনেক বেশি সুস্থ। তখন এত ভালো ডাক্তার ছিল না, হসপিটাল ছিল না, এত পরিষেবা ছিল। আজকে আমরা সেই রহস্য ভেদ করতে চলেছি যে এত সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট থাকা সত্ত্বেও কেন আমরা ফিজিক্যালি আমাদের পূর্বপুরুষ থেকে দিনের পর দিন পিছিয়ে চলেছি, যেখানে আমরা ভাবছি যে আমরা তাদের থেকে আসলে এগিয়ে আছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা তাদের থেকে বাঁচছি কম, বাঁচার কোয়ালিটি কমে যাচ্ছে, এনজয় করতে পারছি কম। তাহলে কি আসলে আমরা তাদের থেকে এগিয়ে চলেছি, নাকি আমরা দিনের পর দিন পিছিয়ে চলেছি? চলুন আলোচনা করে দেখা যাক। স্বাস্থ্য মানে কিন্তু শুধুমাত্র আপনার শরীরকে সুস্থ রাখা নয়, বা আপনার অন্ত্র যা আছে বা আপনার যা কিছু যন্ত্রপাতি শরীরে রয়েছে সেগুলোকে সুস্থ রাখা নয়। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে জানিয়েছে যে স্বাস্থ্য মানে, অর্থাৎ সুস্বাস্থ্য মানে কিন্তু শারীরিক, সামাজিক এবং মানসিকভাবে সুস্থ থাকা। অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটি অ্যাসপেক্ট, আপনি কেমন হয়ে বেঁচে আছেন, আপনি কি মন থেকে খুশি আছেন কি নেই, আপনি সামাজিকভাবে সঠিকভাবে চলাফেরা করছেন কিনা, এবং আপনার শরীরে কোনো রোগ, মানসিক হোক বা শরীরের বাইরের কোনো রোগ হোক, সেটি রয়েছে কিনা, তার উপরে আপনার সুস্বাস্থ্য ডিপেন্ড করে। এমনিতে যদি আমরা সায়েন্টিফিক ভিউ পয়েন্ট থেকে দেখি, তাহলে শরীরের মধ্যে যে কোষীয় ব্যবস্থা সেটি সমব্যবস্থায় থাকা বা হোমিওস্ট্যাসিসে থাকাকে কিন্তু বলা হয় সুস্বাস্থ্যে থাকা। যদি আমাদের প্রাচীন আয়ুর্বেদ তন্ত্রকে নিয়ে আমরা আলোচনা করি, তাহলে সেখানে কিন্তু সমতত্ত্ব অর্থাৎ বায়ু, পিত্ত, কফের একটি সঠিকভাবে পরিমাণের শরীরে উপস্থিত থাকাকে বোঝানো হয়। যদি আমরা হোমিওপ্যাথির বেসিসে যাই, সেখানে কিন্তু এটি আরো বেশি গভীরভাবে চলে যায়। হোমিওপ্যাথি বলতে চেয়েছে যে আমাদের শরীর একটি অদৃশ্য ভাইটাল ফোর্স বা জীবনের শক্তি দ্বারা আক্রান্ত বা চালিত হয়। এই জীবনের শক্তি যখন আপনার সুস্থ থাকে, ভালো থাকে, আপনার শরীর ভালো থাকে। কিন্তু কোনোভাবে যদি আপনার এই জীবন শক্তি বা ভাইটাল ফোর্স একটু অসুস্থ হয়ে পড়ে বা তার প্রতি কোনো রকমের আক্রমণ ঘটে, তখনই কিন্তু আপনার শরীর একটি অসাম্যে চলে যায় বা একটি অস্বস্তির মধ্যে পড়ে যায়। এখানে আমাদের অ্যালোপ্যাথিক ভিউ পয়েন্ট থেকে দেখতে গেলে বাইরের বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্য ধরনের প্যাথোজেনে আক্রান্ত হওয়ার কারণে আপনার শরীরে সমস্যা হয়। এগুলো বিভিন্ন প্যাথির কথা। কিন্তু আসলে আপনি কি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি? সুস্বাস্থ্য মানে হয়তো না। কেননা আমরা সুস্বাস্থ্যর যে সংজ্ঞা তা বোঝার পরিস্থিতিতে বর্তমানে নেই। আমরা কেউই হয়তো সুস্বাস্থ্যের অধিকারী নয়। এই জন্যই আমাদের গড় আয়ু থেকে শুরু করে আমাদের মানসিক, শারীরিক অবস্থা দিনের পর দিন কিন্তু অবনতির দিকে চলে যাচ্ছে। হয়তো বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে আমরা মনে মনে ভাবছি যে আমরা পুরনো পূর্বপুরুষদের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছি। কিন্তু আসলে আপনারা ভেবে দেখুন, শারীরিকভাবে কিন্তু আমরা অনেক বেশি দুর্বল। বর্তমানে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি রয়েছে, স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা, হৃদরোগ, হার্টের প্রবলেম, হাইপারটেনশনের মতো সমস্যা, ডায়াবেটিসের মতো সমস্যা, এইগুলি কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। এবং আমরা কিন্তু কোনোভাবেই এর জন্য কোনো রকম প্রতিকার বা ট্রিটমেন্ট এখনো খুঁজে পাইনি। আমাদের সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি একটি ম্যানেজমেন্টের উপর, মানে আপনার ডায়াবেটিস হয়েছে,
আপনি একটি ওষুধ খাচ্ছেন, দিনের পর দিন আপনার বয়স বাড়ছে, আপনার শরীরের সমস্যা বাড়ছে, ওষুধও বাড়ছে, একটা সময় গিয়ে আস্তে আস্তে কিডনি ফেলিওর হচ্ছে, চোখের প্রবলেম হচ্ছে, এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু একটা সময় এক্সপায়ার করে যাচ্ছি, মারা যাচ্ছি। কিন্তু ডায়াবেটিস কিন্তু সেরে যাচ্ছে না। এই যে একটা প্রবলেম, যে একটা রোগ আমাদের সেরে যাচ্ছে না, দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এই সমস্ত রোগ কিন্তু আগে ছিল না। তাই আগে মানুষ সুস্থ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বিভিন্ন রোগ হচ্ছে। এবার আমরা জানতে চাই যে কেন রোগগুলো হচ্ছে। গবেষণায় যদিও সঠিকভাবে এখনো কোনো কারণ না পাওয়া গেলেও মোটামুটি একটা ধারণা করা যায় যে আমাদের নিত্য দৈনন্দিন যে আমরা যেভাবে, যেমন ধরুন আমরা যে ধরনের ওষুধগুলো খেয়ে নিচ্ছি, আমরা এখন সঠিক ডাক্তারের পরামর্শ ছাড়া কিভাবে একটু সর্দি হলে বা জ্বর হলে ওভার দ্য কাউন্টার কোনো ফার্মেসিতে গিয়ে কোনো অ্যালোপ্যাথি কোনো অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিই, কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল কিনে খেয়ে নিচ্ছি। যেই ধরনের NSAID ড্রাগ, যেগুলো নন স্টেরয়েডাল ইনফ্লেমেটরি অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস রয়েছে, যেমন আইবুপ্রোফেন হয়ে গেল, বা এই ধরনের ড্রাগগুলি কিন্তু আমরা দিনের পর দিন মুড়কির মতো খাচ্ছি। একটু মাথা ব্যথা হলো খেয়ে নিলাম, পেটে ব্যথা হলো খেয়ে নিলাম, ডাক্তারের কোনো রকম পরামর্শ ছাড়া। আপনি একটু ইন্টারনেট ঘাটলে বা কোনো জ্ঞানী ব্যক্তি কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিতে গেলে জানতে পারবেন যে এই সমস্ত ওষুধগুলি প্রয়োজন ছাড়া খাওয়া কতটা ঘাতক আপনার কিডনির জন্য, আপনার হার্টের জন্য। গ্যাসের ট্যাবলেট বিশেষ করে এগুলি PPI, প্রোটন পাম্প ইনহিবিটর, বা আমাদের যেগুলো H2 ব্লকার আছে, র্যানট্যাক, ফ্যামট্যাক বা প্যানফর্টি, এগুলো নামে যে ওষুধগুলি রয়েছে, এগুলি আমরা ডাক্তারের কোনো রকম পরামর্শ ছাড়া বিরিয়ানি খাবো, একটু খেয়ে নিলাম, গ্যাস হয়েছে একটু খেয়ে, এইভাবে খেয়ে চলেছে। এগুলি কতটা মারাত্মক! আপনার এগুলি, এই ওষুধগুলি দিনের পর দিন খেলে আলসার তৈরি হতে পারে, ক্যান্সার অব্দি হয়ে যেতে পারে এই ধরনের ওষুধের অযাচিত পরিমাণে খাওয়ার কারণে। এগুলি কিন্তু আগে ছিল না, এখন আমরা এগুলো নিজে নিজে তৈরি করেছি। তারপরে ফোন তো রয়েছে, কম্পিউটার রয়েছে, এখান থেকে আমরা দেখে নিজে নিজে ডাক্তারি করছি, এগুলি একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হলো, আগে কিন্তু মানুষ ন্যাচারাল খাবার খেতেন, এখন আমরা আলট্রা প্রসেসড ফুড খাচ্ছি, মাংস খাচ্ছি বাইরে থেকে, অনেক দিনের জমানো খাবার, বিভিন্ন ধরনের তেল খাচ্ছি, যেগুলি বিভিন্নভাবে প্রসেস করা, পাম তেলে তৈরি করা ভাজা বিভিন্ন খাবার খাচ্ছি, যেগুলি কি খারাপভাবে আমাদের শরীরে ইফেক্ট করে। হয়তো আপনারা এখন ইউটিউবে অনেক ভালো ভালো মানুষের চ্যানেল রয়েছে, সেগুলো থেকে হয়তো জানতে পারছেন যে কতটা ক্ষতি অ্যাকচুয়ালি এটা আমাদের করে থাকে। আমরা আজকে তাই আমাদের এই সমস্যাগুলোকে জানতে পারলামই যে কেন আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু এবার আমরা জানবো যে আমাদের প্রাচীন মানুষদের, তাদের কি এমন সিক্রেট ছিল, কি এমন প্ল্যানিং ছিল, তারা এরকম ভাবে সুস্থ থাকতে পারত। চলুন আমরা ফিরে যাই প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়দের যুগ। মিশরের পিরামিড, মমি নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই মিশরীয়রা কিভাবে ট্রিটমেন্ট করতো তা নিয়ে কিন্তু আমরা হায়ারোগ্লিফিক লিপি জানার সাথে সাথে অনেক তথ্য জানতে পেরেছি। যেমন তখনকার সময়ে কোনো রকম অস্ত্রোপচার, আমাদের মতো এই যন্ত্রপাতি ছাড়াও তারা কিছু অস্ত্রোপচার জানত, অর্থাৎ কিছু অপারেশন তারা করতে জানত। তারা শরীরকে না কেটে না ঢুকে হাড় জোড়া দেওয়ার পদ্ধতি একটা জানতো, যে এখনকার বিজ্ঞানীরাও সঠিকভাবে আবিষ্কার করতে পারছে না যে কিভাবে এটা সম্ভব। যে কোনো রোগীকে ওষুধ দেওয়ার আগে তারা কিন্তু সেই রোগীর খাদ্যাভ্যাস বা ডায়েটকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতেন, সেই রোগীর পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। তাছাড়াও তাদের ওষুধের তালিকায় ছিল মধু, যে মধু কিন্তু অনেকটা অ্যান্টিসেপটিকের কাজ করতো। তাছাড়াও তাদের ওষুধের মধ্যে ছিল বিভিন্ন ধরনের প্রকৃতির ডুমুর ফল, যে ডুমুর ফলকে এখন আস্তে আস্তে আমরা জানতে পারছি ডুমুর ফলের কত উপকার, এবং আস্তে আস্তে আমাদের মধ্যে ডুমুর খাওয়াটা বাড়ছে। যদিও কিছু বছর আগেও ডুমুর একটি অব্যবহৃত ফল ছিল, যা জঙ্গল টঙ্গলে পড়ে থাকতো। আস্তে আস্তে কিন্তু মানুষ জানতে পারছে। প্রাচীন গ্রেট গ্রিক সাম্রাজ্য যে ছিল, গ্রিসের যে সভ্যতা ছিল, তারা কিন্তু অনেক বেশি উন্নত ছিল। এখনো কিন্তু গ্রিস সভ্যতা নিয়ে আমরা ইতিহাসে পড়ি যে তারা কত বেশি উন্নত ছিল এবং কত বেশি তাদের সুন্দর সামাজিক কাঠামো ছিল। এখান থেকে আমরা জানতে পেরেছি যে জলপাই তেল কিন্তু তাদের অন্যতম একটি প্রয়োজনীয় একটি ওষুধ হিসেবে তারা ব্যবহার করতো। তারা ক্ষত সারাতে সমুদ্র ওয়াটার বা সমুদ্রের জল, সি ওয়াটারকে কাজে লাগাতো, কেননা সমুদ্রের জল কিন্তু খনিজে ভরপুর। এবং এছাড়াও তারা কিন্তু মনে করতো যে অলসতায় যে কোনো রোগের আসল উৎস, তাই তারা ব্যায়াম এবং খাদ্যকেই আসল ওষুধ হিসেবে কাজে লাগাতো। বিখ্যাত গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল এবং হিপোক্রেটিস কিন্তু মনে করতেন যে অলসতাই সমস্ত রোগের মূল কারণ, তাই অলসতাকে তারা দূর করতেন। এবং যে তখন অলিম্পিক্স খেলা হতো, সেই অলিম্পিক্স খেলাতে যারা অলিম্পিক্সে বিখ্যাত অ্যাথলিট ছিলেন, তখনকার ওয়ার্ল্ড লেভেলে অ্যাথলিট, তারা কিন্তু জলপাই খাবার সমৃদ্ধ, জলপাই তেল সমৃদ্ধ বিভিন্ন রকমের খাবার তারা খেতেন। আমাদের ভারত দেশের বিখ্যাত পুরনো আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী কিন্তু জঠরাগ্নি বা হজম শক্তির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন আয়ুর্বেদ যুগের মানুষরা ভাবতেন যে শুধু খাবার খাওয়া নয়, খাবারকে হজম করাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারা মেনে নিয়েছিলেন যে সূর্য ডুবার পরে আর কোনো খাবার নয়, অর্থাৎ তাদের ধারণা ছিল যে সূর্য যতক্ষণ থাকে, দিন থাকে, ততক্ষণ হজম শক্তি শক্তিশালী থাকে, এবং রাত হয়ে গেলে হজম শক্তি কিন্তু কমে যায়। এটি কিন্তু বর্তমান দিনের সার্কাডিয়ান রিদমের সাথে অনেকটাই সাইন্টিফিক ভাবে ম্যাচ করে যায়। এবং এই আয়ুর্বেদ যুগে একজন বিখ্যাত লোক ছিলেন
সুশ্রুত, এই সুশ্রুত নামক যে ব্যক্তিত্ব, তিনি এতই বড় ব্যক্তিত্ব ছিলেন যে সেই এত বছর আগে, প্রায় 4000 বছর আগে কিন্তু তিনি চোখের অপারেশন করেছিলেন এবং তিনি অনেক রকমের নতুন নতুনের ভালো ভালো বিভিন্ন ধরনের সুন্দর একদম সূক্ষ্ম গোছের অনেক অস্ত্রোপচার করার মতো কিট বা অস্ত্র করার মতো অনেক রকমের আমাদের প্রাচীন পূর্বপুরুষরা কিন্তু হজম শক্তির দিক থেকে আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিলেন। কেননা সাইন্টিফিক ভাবে এখন থেকে 5-6 হাজার বছরের পুরনো যে সমস্ত স্কাল পাওয়া গেছে বা যে সমস্ত আমাদের মৃতদের অবশেষ পাওয়া গেছে, সেখান থেকে আমরা তাদের দাঁত এবং বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা করে জানতে পেরেছি যে তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি তন্তু বা ফাইবার খেতেন এবং তারা কোনো রকম রিফাইন্ড সুগার খেতেন না। রিফাইন্ড সুগার কিন্তু আজকে একটি বড় বিষ। এই রিফাইন্ড সুগার খাওয়ার কারণে কিন্তু অনেক রোগ আমাদেরকে আস্তে আস্তে জড়িয়ে ধরছে এবং হোয়াইট ফ্লোর বা সাদা ময়দা বা আটাও কিন্তু একটি বিরাট ধরনের ক্ষতিকর বস্তু। তবে একটি ভালো জিনিস কিন্তু আধুনিক যুগে বা এই যুগে আপনার পক্ষে সম্ভব, কেননা আপনি সুস্থ আছেন কিনা সেটি কিন্তু শুধুমাত্র অনুমান করার বিষয় এখনকার দিনে বোকামি। কেননা এখন অনেক ভালো ভালো কিছু ব্লাড টেস্ট বা অন্যান্য টেস্ট রয়েছে যার মাধ্যমে আমি এক্স্যাক্টলি জানতে পারি যে আমার শরীরে কোনো প্রবলেম আছে কিনা বা ফিউচারে আসতে চলেছে কিনা। আগে থেকে কিন্তু আমাদেরকে বিভিন্ন বায়োমার্কার রয়েছে যেগুলো মার্ক করে দেয় যে আপনার এখন সাবধান হয়ে যাওয়া উচিত। যেমন HbA1c, গ্লাইকোসাইটেড হিমোগ্লোবিন, এটি যদি আমরা দেখি আমরা জানতে পারবো যে গত 3 মাস আমাদের শরীরে সুগারের পরিমাণ কেমন ছিল। এটা থেকে আমরা ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিসকে শনাক্ত করে এখন থেকে সাবধান হতে পারি। আমরা লিপিড প্রোফাইল টেস্ট করে ট্রাইগ্লিসারাইড থেকে শুরু করে LDL, HDL, অন্যান্য যে কোলেস্টেরল সেগুলো শরীরে বাড়ছে কিনা, ঠিক আছে কিনা, এগুলি থেকে বুঝতে পারবো আমাদের হার্ট কেমন আছে, রক্ত সঞ্চালন কেমন হচ্ছে না চলছে। এরকম বিভিন্ন ভালো ভালো টেস্ট রয়েছে যেগুলি করে কিন্তু আমরা সম্পূর্ণভাবে জানা সম্ভব যে আপনি কেমন আছেন। যদি আপনি সুস্থ নাও থাকেন, সুস্থ যাতে হতে পারেন সেই জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু আপনার পক্ষে সম্পূর্ণভাবে সম্ভব। এখানে হোমিওপ্যাথির কাজ, অ্যাকচুয়ালি আপনাদেরকে হোমিওপ্যাথির সম্বন্ধে একটু ভালো ধারণা আমি আপনাদেরকে আজকে দিয়ে দিতে চাই। হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথির মধ্যে বেশি কিছু ডিফারেন্সেস রয়েছে। যেমন ধরুন আপনার বাচ্চার একটু চুলকানি হয়েছে মাথায়, অ্যালোপ্যাথি মনে করে যে এটি কোনো ফাঙ্গাল ডিজিজ বা কোনো রকমের ব্যাকটেরিয়া বা কোনো ধরনের একটি পরজীবীর কারণে এটি আপনার শরীরে হয়েছে। তারা তখন কোনো রকম অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ফাঙ্গাল বা কিছু দিয়ে সেটিকে কিন্তু ঠিক করে ফেলে। কিন্তু হোমিওপ্যাথির, আমরা যারা হোমিওপ্যাথির ডাক্তার তারা মনে করি যে এই যে ত্বকের রোগ, এটি আসলে আপনার শরীরের ভেতরের কোনো বড় রোগের বহিঃপ্রকাশ মাত্র। তাই যদি কোনো অ্যালোপ্যাথিক মলম বা কোনো কিছুর মাধ্যমে এটিকে সাপ্রেস করা হয় বা বসিয়ে দেওয়া হয়, এটি দেখা গেল পরে আরো বড় রোগের সৃষ্টি করে। যেমন উদাহরণস্বরূপ বাচ্চাদের অনেক সময় এই ধরনের চুলকানি, দাঁত হাজার সমস্যাকে অ্যালোপ্যাথিক মলম দিয়ে সাপ্রেস করার কিছুদিন পরে দেখা যায় সেটি হাঁপানি বা শ্বাসকষ্টের মাধ্যমে রূপান্তরিত হয়ে বেরিয়েছে। তাই আপনাদেরকে আজকে আমি কিভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় তার কিছু বেসিক ধারণা দিই। স্যামুয়েল হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা, তিনি তার বিখ্যাত বই দি ক্রনিক ডিজিজের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষের রোগ আসলে 3টি মেন কারণ থেকে হয়ে থাকে। তিনি জানিয়েছেন যে আমাদের শরীর জীবনী শক্তির মাধ্যমে চালিত হয় বা ভাইটাল ফোর্সের মাধ্যমে চালিত হয়। এই ভাইটাল ফোর্সকে 3 ভাবে আক্রান্ত করা যায়। এক হলো সোরা, এটি সব থেকে পুরনো একটি ভিলেন, সব থেকে বড় ভিলেন বা সমস্ত ভিলেনের বস বলা যেতে পারে সোরাকে। কেননা সোরা অর্থাৎ বিভিন্ন ধরনের চুলকানি, দাঁত হাজা, এই ধরনের যে সমস্যা, এগুলি কিন্তু সোরার আন্ডারে আসে। এরপরে আসে সাইকোসিস, অর্থাৎ যখন আপনার শরীরে কোনো উদ্বৃত্ত জিনিস তৈরি হয়, যেমন আঁচিল হয়ে গেল, টিউমার হয়ে গেল, শরীরে জল জমছে বা কিছু হচ্ছে, এগুলি সব সাইকোসিস মায়াজিমের কারণে হয় বলে হোমিওপ্যাথিরা আমরা বিশ্বাস করি। এবং স্যামুয়েল হ্যানিম্যান আমাদেরকে জানিয়েছেন যে সিফিলিস নামে আরেকটি মায়াজিম আছে। সে কি করে শরীরের বিভিন্ন রকমের ধ্বংস সাধন করে, যেমন হাড় ক্ষয় হয়ে যাওয়া, সুইসাইডাল মেন্টালিটি থাকা বা কোনো ধরনের আলসার বা ঘা হওয়া, শরীরে কোনো জায়গায় পচে যাওয়া, এই 3টি মায়াজিমের উপর বেশ করেই কিন্তু আমরা হোমিওপ্যাথিরা ট্রিটমেন্ট করি। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এই মায়াজিমকে প্রথমে সিলেক্ট করি, আমরা দেখি যে আপনার কি রোগ হয়েছে এবং কোন মায়াজিমের কারণে আপনার এই রোগটি হচ্ছে। তখন আমরা চেষ্টা করি এই দোষটিকে আপনার শরীর থেকে দূর করার, সেই হিসেবে আমরা সিমটম দেখে ওষুধ দিই। তাই এই জন্য বলা হয় যে হোমিওপ্যাথরা অ্যাকচুয়ালি মানুষকে চিকিৎসা করার রোগ কেন, অর্থাৎ আমরা আপনার পুরো ডিটেলসকে জেনে সেই বিষয়ের উপর আপনার উপরে চিকিৎসাটা শুরু করবো। নাকি আমরা এটা দেখবো যে আপনার পেটে আলসার হয়েছে তার জন্য ওষুধ দিলাম। এই জন্য যদি আপনি আমাকে বলেন যে আমার গ্যাস হয়েছে ওষুধ দিন, আমার পক্ষে ওষুধ দেওয়া সম্ভব না। আমাকে জানতে হবে যে গ্যাসটি কেন হচ্ছে, কি ধরনের গ্যাস, কোনো ন্যাচারাল প্রবলেম আছে কিনা, কোনো রকমের বাধা আছে কিনা, এতে তারপরেই কিন্তু আমি আপনার ট্রিটমেন্ট করতে পারবো। এই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা একটু সময় সাপেক্ষ, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম। এবার আমরা জেনে নেব যে আমরা আমাদের পূর্বপুরুষের মতো শক্তিশালী আমাদের শরীরকে কিভাবে বানাতে পারি। প্রথমত চলুন আমরা দেখে নিই যে আমাদের খাবারের মেন ভুল কি রয়েছে। আমরা সাদা যে ধরনের চিনি খাই বা সাদা ফ্লোর, ময়দা খাই, ভাত খাই, এগুলি কিন্তু হঠাৎ করে আমাদের রক্তের শর্করাকে খুব বাড়িয়ে দিতে পারে। তাই আমরা চেষ্টা করি আস্তে আস্তে আমাদের যে মোটা চাল খাওয়া, লাল চাল, এগুলি খাওয়া, অথবা আমাদের জবের আটা সম্ভব হলে সেগুলিকে খাওয়া, এক্সাক্ট ভালো কার্বোহাইড্রেট, আমাদের বেশি জটিল কার্বোহাইড্রেট আমাদের খাওয়া, যাতে আমাদের রক্তের যে শর্করার পরিমাণ আস্তে আস্তে বাড়ে, হুট করে না বাড়ে।
দ্বিতীয়ত, প্লেটে আপনাকে সবসময় শর্করা অর্থাৎ ভাত বা রুটির থেকে বিভিন্ন কালারফুল শাকসবজি কিন্তু বেশি পরিমাণে খেতে হবে, যাতে আপনার শরীর প্রপারলি ভালো ভালো ফাইবার পায়, ভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্টস ভরপুর হয়ে পায়। কারণ আগেকার দিনে প্রাচীন মানুষরা কিন্তু এত কিছু প্লেটে খাবার নিয়ে খেতেন না, বরং তারা কিন্তু ডাইরেক্ট মাটি থেকে খাবার তুলে খেয়ে নিতেন, যে কারণে তাদের ডাইরেক্ট মাটির মধ্যে থাকাও কিছু ভালো অণুজীব পেটের মধ্যে প্রবেশ করতো এবং তাতে কিন্তু খুব সহজে তাদের পেট ভালোভাবে পরিপাক ক্রিয়া চলতো। আমরা কিন্তু খুব অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ফলো করতে গিয়ে অনেক সময় ভালো ভালো জিনিসকে হারিয়ে ফেলি। যেমন আমরা ঢেঁকি চাটা চাল আগে খেতাম, ঢেঁকি চাটা চাল কিন্তু অনেক বেশি বেটার, চালের বাইরের লেয়ারটা থাকাতে কিন্তু চালে অনেক বেশি পুষ্টি আমরা পেতাম। এখনকার চাল সব একদম পলিশ চাল, যার মধ্যে উপরের লেয়ারটি নেই, ভালো পুষ্টিও নেই, যে জন্য আমরা অনেকটা মিস করছি। এরকম অনেক জিনিস আছে। এখন শাকসবজিতে অনেক বেশি আনন্যাচারাল জিনিসপত্র রয়েছে যেগুলি আগে ছিল না। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আগে যেটা ফলো করতেন ওনারা, সেটা হচ্ছে সার্কাডিয়ান রিদম। আপনি সূর্যের সাথে নিজেকে চালান, দিনের সময় বেশি খান, রাত্রি হতে হতে আস্তে আস্তে কিন্তু খাবারের পরিমাণটি কমিয়ে ফেলুন। পর্যাপ্ত ঘুম পাড়া, আগেকার দিনে কিন্তু মানুষ অনেক বেশি পর্যাপ্ত ঘুমোতেন, যেটি এখন আমরা মোবাইল স্ক্রলিং থেকে শুরু করে আরো অন্য কারণে কিন্তু আমাদের হয়ে উঠছে না। আরেকটি প্রাচীন একটি দারুণ পদ্ধতি আছে, যেটি কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রেও রয়েছে, অন্যান্য জায়গাতেও রয়েছে, যেটি হলো উপবাস বা ফাস্টিং। যদি আপনি ধরুন মোটামুটি সপ্তাহে একদিন 12 ঘন্টা বা 24 ঘন্টা, বা ইসলামের ক্ষেত্রে যেটি সারা বছরে 1 মাস, প্রায় আমরা যারা মুসলিম তারা কিন্তু প্রায় 1 মাস রোজা রাখি। এটি কিন্তু সায়েন্টিফিক ভাবে ভীষণই বেনিফিশিয়াল, কেননা অটোফেজি বলে একটা জিনিস রয়েছে, অর্থাৎ আপনি যখন রোজা থাকেন বা আপনি যখন উপবাস করেন, না খেয়ে থাকেন, তখন কিন্তু আপনার শরীরে হার্মফুল যেই খারাপ জিনিসগুলো হয়, আপনার শরীর নিজেই সেগুলিকে খেয়ে ফেলে অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে। আপনার শরীর নিজেকে আস্তে আস্তে শুদ্ধ করে তোলে, নোংরাগুলিকে আস্তে আস্তে খেয়ে ফেলে, কমিয়ে ফেলে। এর মাধ্যমেও কিন্তু আপনি অনেকটা সুস্থ হয়ে উঠতে পারবেন। এবার আমরা আসি যে আসলে এই সমস্ত কিছু করার পরেও কি সুস্থ থাকতে পারবো? অবশ্যই পারবো। যদি আমরা এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলতে পারি, হয়তো আমরা আস্তে আস্তে আগের থেকে অনেকটা বেটার হয়ে উঠতে পারবো, সুস্থ হয়ে উঠতে পারবো। কোনো ডাক্তারের পেছনে না ছুটে, হসপিটালের পেছনে না ছুটে, নিজের রান্নাঘর, নিজের জীবনকে করে তুলুন একদম শ্রেষ্ঠ আরোগ্য লাভের কেন্দ্র। এবং প্রয়োজনে আপনি হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিন, কারণ আমরা হোমিওপ্যাথির ক্ষেত্রে অনেক সময় ভালো লাইফস্টাইলের পরামর্শ দিয়ে থাকি এবং এটা চিহ্নিত করার চেষ্টা করি যে কি কারণে আপনার সমস্যাটি হচ্ছে। এছাড়া আপনারা নিজেরাও এখন ইন্টারনেটের যুগে চেষ্টা করুন খুঁজে সঠিক তথ্য, কোয়ালিটি তথ্য দেখার, শর্টস দেখে সময় নষ্ট না করে, বরং আপনি ভাবুন যে কোন জিনিসটা আপনার শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, সেটি প্রপারলি সার্চ করে ভালো কোনো চ্যানেল থেকে হোক, গুগল থেকে হোক, ভালো কোনো ওয়েবসাইট থেকে হোক, জেনে নিন এবং সেটি নিজের জীবনে ফলো করে চেষ্টা করুন ভালোভাবে নিজেকে সুস্থ রাখার। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের ভিডিও আপনাদের পছন্দ হলে সবার মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।